আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, আর মাত্র আধ ঘন্টা, ঠিক ঘড়ি ধরে আধ ঘন্টা, তারপরেই নির্মলা সীতারামন কৃষকদের জন্য, মধ্যবিত্তের জন্য, কর্মসংস্থানের জন্য অগ্নিবীর প্রকল্প, যা নিয়ে তুমুল সমালোচনা এবং অগ্নিবীরটাও প্রভাব ফেলেছে এরকমটাই বক্তব্য অনেকেরই এই লোকসভা ভোটে বিজেপির ফলে, সেই সব নিয়ে নির্মলা সীতারামন কি করেন সেটা এখন লক্ষ্য। কর্মসংস্থান নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেখানে সন্দীপা, কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছিলেন যে ঠিকঠাক স্যালারি হচ্ছে তো ঠিকই। শৈবাল কর, মিস্টার কর, আমার বক্তব্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষ এরকম আলোচনা করি মাঝে মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আমার তো স্যালারি বাড়ছে না। স্যালারি যেরকম বাড়ছে সেই রকম তো জিনিসপত্রের দাম কমছে না। এটা একদম সাধারণ মধ্যবিত্তের কথা। এইটার কি মুক্তি আছে কোথাও? প্রথমে বলি, আমি ওনাদের সঙ্গে আবার সহমত এই কারণে যে স্টার্ট আপ কিন্তু ডেফিনিশন অনুযায়ী প্রচুর কর্মসংস্থান করবে না। কারণ স্টার্ট আপ যদি বিরাট বড় ফ্যাক্টরি হতো, বিরাট বড় এন্টারপ্রেনারশিপ হতো, তাহলে সেটা স্টার্ট আপের পর্যায়ে থাকতো না। কারণ সেটা একটা ইভলিউশন আছে এবং সেখানে আপনি শুরুই করেন একটা বড় স্কেলে এবং সেখানে হাজার হাজার মানুষকে এমপ্লয় করেন ইত্যাদি, সে প্রসঙ্গ আলাদা। কিন্তু স্টার্ট আপের যে নেচার, তাতে এটাকে প্রায় একজন বা দুজন পরিচালিত একটি ছোট সংস্থা বলে ট্রিট করা যায়। এবং সেক্ষেত্রে আপনি সেটা পরিষেবা সংক্রান্ত সংস্থাই বলুন বা সিম্পল কফি শপ, এগুলোকে স্টার্ট আপ বলছে অনেক ক্ষেত্রে আর কি। সেখানে আপনি কত কর্মসংস্থান করতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকার যদিও ক্লেম করছে যে ইপিএফও-তে এখন নাকি 29 কোটি লোকের রেজিস্ট্রেশন হয়েছে, যেটা আমি কিছুদিন আগে দেখছিলাম একটি তথ্যতে। 90-91 সালেও ইপিএফও, মানে অর্থাৎ যেটা প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তাদের যে মেম্বারশিপ সংখ্যা ছিল সেটা ছিল মাত্র 1.57 লক্ষ, মানে 1,57 লক্ষ। সেটা আস্তে আস্তে বেড়েছে, সন্দেহ নেই। কারণ কিছু সেক্টরে, যেটা প্রাইভেট সেক্টরই হোক বা পাবলিক সেক্টরই হোক, সেখানে ইপিএফ, পাবলিক সেক্টর তো বরাবরই দিত, কিন্তু প্রাইভেট সেক্টরও ইপিএফওর একটা প্রচলন হয়েছে। কিন্তু একই সঙ্গে যে অদ্ভুত বৈপরীত্য সংখ্যাতত্ত্বে পাওয়া যাচ্ছে তা হলো প্রাইভেট সেক্টর কিন্তু আগের তুলনায় অনেক বেশি আপনার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হায়ার করছে, যাদের জন্য কোনো প্রভিশন নেই। আমি একটা লাইন অ্যাড করছি, কারণ আমিও একটা কোম্পানি চালাই, তাই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আগে গভর্নমেন্টের ইপিও রুল ছিল যদি 20 জন মিনিমাম এমপ্লয়ি থাকে তাহলেই আপনাকে প্রভিডেন্ট ফান্ড দেওয়ার জন্য আপনি বাধ্য। আর এখন 2 জন হলেও, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনার 2 জন এমপ্লয়ি থাকলেও আপনাকে বাধ্যতামূলক ইপিও দিতে হবে। তার মানে এতদিন যে 20 জন আর 2 জন, এই যে 18 জনের গ্যাপটা প্রত্যেককে রেজিস্টার করতে হয়েছে। এতে অয়নদা 18টা বেশি দেখাচ্ছে, এটা বলা যায় না, প্রুফ করে না। আমি যখন নতুন কোম্পানি শুরু করেছিলাম 2021, আমার প্রথম দিন থেকে প্রত্যেকটা এমপ্লয়ি, আমি 17 জন নিয়ে শুরু করেছিলাম, আমার প্রত্যেককে ইপিও দিতে হয়েছে। মানে রেজিস্ট্রেশন করা এবং অ্যাকচুয়ালি প্রভিডেন্ট ফান্ড পাওয়ার মধ্যে কিন্তু শৈবাল বিশ্বাসের কাছে যাব, অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের কাছে যাব, এই কারণেই যে আজকে কর্মসংস্থানের বিষয়টা উঠে আসছে, কিন্তু যে কন্ট্রাকচুয়াল বা পেনশন পাবেন না, এটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনারা বলছেন, কিন্তু 2004-05 থেকেই বোধ হয় কেন্দ্রীয় সরকারে যারা জয়েন করছেন 2004-05 পরে, তারা তো পেনশন পাচ্ছেন না। তাহলে চাকরিও পাচ্ছেন না, পেনশনও পাচ্ছেন না। কোন অন্ধকারে, আদৌ অন্ধকারে আছেন কিনা মানুষ, মধ্যবিত্ত, এবং চাকরির সুযোগ করে দেওয়া যায় কিভাবে? যারা ডিফেন্সে কাজ করেছে তাদের পেনশন বাকি। আমি দুটো জিনিস বলি। স্টার্টআপের বিষয়ে একটা কথা বলি। ম্যাক্সিমাম স্টার্টআপ কিন্তু ফান্ডেড বাই প্রাইভেট ইকুইটি ইত্যাদি দ্বারা। তো সেখানে বিরাট পয়সা খরচা করে প্রচুর লোক নিয়ে বিরাট ব্যবসাকে গুলিয়েভাবে করার কোনো চিন্তা ভাবনাই নেই। প্রফিটেবল হতে হবে, বাট কস্টকে কন্ট্রোল করতে হবে। 2 হচ্ছে যে পিএফ এর কথাটা আমরা তুললাম, ইপিএফ এর কথাটা তুললাম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেসিক স্যালারি প্রাইভেট সেক্টরে খুব লো করা আছে, যাতে আপনার ইপিএফ কন্ট্রিবিউশনটা খুব কম থাকে। কারণ বোথ সাইডস কন্ট্রিবিউশন করতে হয় 12% করে, যাতে ওই অ্যামাউন্টটা বেড়ে না যায়। তাহলে আপনার ফিউচার সেভিংস বিরাটভাবে কিছু হচ্ছে না। আমি কিন্তু তবুও বলছি, গভর্নমেন্টের হাতে একটা বড় সুযোগ না জানতেই এসেছে। সারা পৃথিবীময় চায়না +1 একটা হুঙ্কার উঠেছে যে চায়নাকে কমিয়ে দিতে হবে, অন্য জায়গাগুলোকে বেছে ইন্ডাস্ট্রি তৈরি করার একটা চিন্তাভাবনা চলছে। ম্যানুফ্যাকচারিংকে যদি এই মুহূর্তে খুব একটা পুশ দেয়া যায়, কিভাবে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির প্রয়োজন দেশে বা রাজ্যে, শুধু আমাদের দেশের জন্য নয়, বিদেশেরও রিকোয়ারমেন্ট রয়েছে। এবং তার জন্যে ইনফ্রাস্ট্রাকচারটাকে সেইভাবে গড়তে হবে যাতে কিনা ম্যানুফ্যাকচারিং সেই সাপোর্টটা পায়।
এটা একটা বহু যুগ বাদে একটা সুযোগ ইন্ডিয়ার কাছে এসছে, আচ্ছা। যেটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি। কেন্দ্রের তো সদিচ্ছা থাকতে হবে, হ্যাঁ, কেন্দ্রের নিশ্চয়ই। সদিচ্ছা- দক্ষ শ্রম লাগবে হ্যাঁ। এবং তার সঙ্গে যে ইনসেনটিভ গুলো থাকে যেটা চায়না দেয় অনেক সময় আন্ডার দ্য কার্পেট দেয়, সেগুলোকে যদি ওইভাবে নাও দেওয়া যায় একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, কিন্তু তা সত্ত্বেও যে ইন্ডাস্ট্রি করার জন্য যে ইনসেনটিভ সেগুলো কিন্তু নেই এখনো। আপনাদের তথ্য দিয়ে আমি বলে দিতে পারি যে বহু ছোট এবং মাঝারি ফার্ম আছে যারা কিন্তু লোন নিতে গিয়ে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি তাই জন্য বলছি যে ইনফ্রাস্ট্রাকচার, সবাই মিলে নয় প্লিজ। আমার বক্তব্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, ইজি ক্রেডিট অ্যাভেলেবল করতে হবে যাতে এগুলো করা যায়। এই সুযোগ কিন্তু বারবার ইন্ডিয়ার কাছে আসবে না এমপ্লয়মেন্ট করার। ওকে, গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় রোজ চাকরি জোগাড় করা। একটা জিনিস এড করতে চাই, সরকার একটা সুবিধা দিয়েছে মানুষকে, এই না যে দেয়নি। মুদ্রা লোন বলে একটা দিয়েছে, কিন্তু মুদ্রা লোনে যে ম্যাক্সিমাম 50,000 টাকা স্টার্টআপের যা যা আছে, স্টার্টআপ মানে আমি একটা পানের দোকান খুলি বা একটা কচুরের দোকান খুলি, আমি পেতে পারবো। কিন্তু 50,000 টাকা কি হাতে নিয়ে আমি একটু জাস্ট করছি। এখানে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের আগে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে একেবারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সপ্তমবার বাজেটের আগে রেকর্ড যেটা সীতারামনের, এবং তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের আগে নির্মলা সীতারামন, অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন। হ্যাঁ সন্দীপা। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমার পেপার ওয়ার্ক করাতে করাতেই তো এই 25,000-50,000 টাকা বেরিয়ে যাচ্ছে। পেপার ওয়ার্ক করাতে করাতে এখন বলছে অনলাইনে ইনফ্রাস্ট্রাকচার আমরা সবাই জানি কি অবস্থায়। আমার যেখানে বলা হচ্ছে বারবার সরকারি কর্মসংস্থান বাড়ানো উচিত, ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখুন, ব্যাঙ্গালোরে আমাদের ভারতীয় রেলের যে চাকা আছে সেগুলো তৈরির একটা বিশাল বড় গভর্নমেন্ট ফান্ডেড একটা বিশাল বড় সরকারি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। সেখানে কর্মসংস্থান না বাড়িয়ে সেখান ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে এক্সপেন্ড না করে ভারত সরকার কি করছে, গত কয়েক বছর ধরে চীন থেকে চাকা আমদানি করছে। কেন? অথবা দিলেও প্রাইভেট সেক্টরকে সেগুলো ট্রান্সফার করে সরকারি জায়গায় আমি- তৈরি না, করে তারপরে- হেলের মতো জায়গা যেমন করে থাকে। হেলের মতো জায়গা, কিন্তু হেলের মতো আমি জায়গায় ধনপতি বসে আছেন রাফালকে অনেকক্ষণ, দেয়নি, অনিল আম্বানিকে দিয়ে জবাব দিয়েছে। দিতে হবে, জবাব যার দিতে একটা হবে। সাইকেলের Please, নাট okay. বোল্ট লাগাবারও জবাব ক্ষমতা নেই বা দিতে হবে এক্সপেরিয়েন্স নেই। শাসক দল। ধনপতজি, কর্মসংস্থান, চাকরি, বারবার মৃত্যুঞ্জয় বা সন্দীপারা, কংগ্রেস বা তৃণমূল প্রশ্ন তোলে কোথায় 2 কোটি কর্মসংস্থান। যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তখন থেকে তিনি আশ্বাস দিয়েছিলেন, সেই কর্মসংস্থানের কি হলো, চাকরি বাকরির কি হলো? দেখুন, আমি যা কথাগুলো বলবো ইকোনমিক সার্ভেতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে 2 ঘন্টা ধরে তাকে এটাই বেসিস শুনছি। না, আমি এর জন্যে যে মৌখিকভাবে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কাজেই কার ইকোনমিক সার্ভে? ইকোনমিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গতকাল যেটা পেশ হয়েছে। যেটা এই তো 2024 গতকাল যেটা গতকাল যেটা আমি আপনাকে আচ্ছা, আমাকে এটা শুরুটাই তো ভাওতা দিয়ে। Okay. নির্মলা সীতারামন জি তো সেটা শুরুটাই ভাওতা দিয়ে করেছে গতকাল। এই যে যে মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের নিয়ন্ত্রণে বলেছেন, এটা কি ঠিক? কর্মসংস্থানের ব্যাপারটা ইনি প্রশ্ন করলেন, ইনি বললেন যে 8% আনএমপ্লয়মেন্ট, এখানে বলছে যে আনএমপ্লয়মেন্ট 3%। ঠিক আছে, আপনি মুদ্রা লোন আমাকে শেষ করতে হবে। বিজেপি হাঙ্গার ইন্ডেক্স মানে না, যে বিজেপি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে না, যে বিজেপি এই দেশে আপনি ততক্ষণ গুগল করুন, আজকে উনি শেষ করুন। আমাকে বলতে দিন। মুদ্রা লোনের ব্যাপারে দিদি বললেন যে 50,000 টাকা লিমিট। এনার জানা উচিত যে মুদ্রা লোনের বিভিন্ন লেয়ার আছে, সব থেকে যে কম শিশু সেটা 50,000 টাকা আছে, কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত তো আপনাকে কোলেটারাল ফ্রি, আর মুদ্রা লোনের 10 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোনে দেওয়ার ব্যবস্থা আছে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি স্টেট ব্যাংক বিধাননগরে যাবেন দেখে নেবেন, ওখানে 90খানা ব্রাঞ্চের পুরো হেড অফিস ওখানে আছে, রিজনাল অফিস, সেখানে আমি নিজে অডিট করে দেখে এসেছি। কোলেটারাল ফ্রি মানুষ আসছে আর খুব সুবিধা মতন ভাবে মুদ্রা লোন দেওয়া হচ্ছে। ঠিক আছে, মুদ্রা লোনে কোনো রকম অসুবিধা নেই, আর লিমিটের ব্যাপারটা ইনি চেক করে নিতে পারেন, মুদ্রা লোনটা আছে। এবারে আসুন, এবারে নানান রকম তো প্রশ্নগুলো তোলা হয়েছে। আমি স্টার্টআপের ব্যাপারটা আসছি, চাকরির ব্যাপারটাই আসছি। ঠিক আছে, আমাদের দেশে যে টোটাল যে লেবার ফোর্স, সে টোটাল লেবার ফোর্স জেনারেলি সব জায়গাতেই আছে। আমাদের যে টোটাল পপুলেশন তার 40% হচ্ছে লেবার ফোর্স। এখানে ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে 56.5 crore লোক আমাদের যে লেবার ফোর্স, তার মধ্যে 45% এমপ্লয়েড ইন এগ্রিকালচার।
Okay. 11.4% employed in manufacturing, 28.9% employed in services sector, ঠিক আছে। এইসব হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের আগামী 5 বছরে যে কর্মসংস্থান দরকার হবে সেটা 78.51 লাখ মানুষের প্রত্যেক বছর এমপ্লয়মেন্ট দিতে হবে। এবারে বাজেটে উনি কি প্লেস করছেন সেটা দেখবেন, কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আছে সেটা অনবরতভাবে বাড়ানো হচ্ছে। গত বছর যেটা 2023-24 যে ক্যাপেক্স বাড়ানো হয়েছিল সেটা 10 লক্ষ কোটি টাকা, এবারে উনি বলেছিলেন যে ইন্টারিম বাজেটে যে 10% বাড়ানো হবে। এইসবের ফলে আলটিমেটলি কি দেখা যায় যে বিনিয়োগ হলেই আপনার উন্নয়নটা বাড়ে। সারা পৃথিবীতে এখন যে একটা মন্দার বাতাবরণ, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত বলেছিল যে এই 23-24-এ ভারতবর্ষে যে আর্থিক উন্নয়ন হার 6.6 থেকে 7% থাকবে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমও বলে, সেখানে আমাদের আর্থিক উন্নয়ন হয়েছে 8.2%। ওকে, প্রত্যেকটা সেক্টরে, বেশ। মানে সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে উন্নয়ন হয়েছে 9.9%। ফিসক্যাল ডেফিসিট আমাদের যেখানে বলা হয়েছিল 5.9%, সেখানে 5.6% রাখা হয়েছে। আমি বলবো আপনি যে তথ্যগুলো দিলেন অর্থনীতিবিদ হিসেবে শৈবাল বিশ্বাস বা শৈবাল কর কি মনে করছেন, সারবত্তা আছে কিনা, একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছে।